আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনের শেষ দিনে সরব ছাত্রদল, পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা বাকি। মাইটিভি চেয়ারম্যান নাসির 5 দিনের রিমান্ডে হলেন হত্যা মামলার আসামি। ঢাকার বাইরে এখনও থামেনি মব জাস্টিস, সতর্ক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাইফাই ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের তেল শোধনাগারে ব্যাপক ক্ষতি। রাশিয়া ইউক্রেন যুদ্ধাবসানে ওয়াশিংটনে বৈঠক, এবার মুখোমুখি ট্রাম্প জেলেনস্কি। শিরোপা নিয়ে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ, পরাজয়ে ভেঙে পড়লেন নেইমার। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে ক্যাম্পাসে ছিল নানা ছাত্র সংগঠনের সরব উপস্থিতি। তবে শেষ মুহূর্তেও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের ভেতরে পদ বণ্টন নিয়ে মতপার্থক্যের গুঞ্জন থাকায় অধিকাংশ নেতাকর্মীকে স্বতন্ত্রভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে দেখা গেছে। ছাত্রদল নেতাদের দাবি, মনোনয়ন ফর্ম সংগ্রহের পর আগামীকাল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত প্যানেল ঘোষণা করবেন। সোমবার দুপুরের পর থেকে একাধিক শীর্ষ নেতা আলাদাভাবে ফর্ম সংগ্রহ করেন। দুপুর 3টার দিকে বিএম কাউসার ও আবিদুল ইসলাম খানের নেতৃত্বে ছাত্রদলের একটি অংশ মনোনয়ন ফর্ম সংগ্রহ সম্পন্ন করে। আমি আমার মনোনয়নপত্র গ্রহণ করেছি আমার সংগঠনের নির্দেশ অনুযায়ী। একজন কর্মী হিসেবে আমি আমার মনোনয়নপত্র নিয়েছি। এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল প্রকাশিত হয়নি, নির্ধারিত হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশেই খুব দ্রুতই হয়তো আপনারা সে প্যানেল দেখতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমি আমার সংগঠনের ক্ষুদ্র কর্মী হিসেবে জাতির এই ক্রোশাল মুভমেন্টকে আমরা লিড করেছি। আমরা এই সময়টাতে এই জেনারেশনে যারা ছাত্র রাজনীতি করেছি, রাষ্ট্রের ক্রোশাল মুভমেন্টকে লিড করেছি। ডাকসু কোনো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার নয়, ডাকসু নির্বাচন গোটা বাংলাদেশের ম্যাটার। সুতরাং এই ক্রোশাল মুভমেন্টকে লিড করার জন্য আমরা এগিয়ে এসেছি, ফর্ম তুলেছি। আমার সংগঠন আমাকে যে জায়গায় দিবে আমি সেই জায়গায় সংগঠনকে লিড করব। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিনিধিরা জানান, আপাতত মনোনয়ন ফর্ম সংগ্রহই তাদের মূল লক্ষ্য। কোন পদে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ হবে এবং সেই ভিত্তিতেই ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল গঠন করা হবে। এদিকে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। সোমবার দুপুরে মনোনয়ন ফর্ম গ্রহণের শেষ দিনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি। উমামা ফাতেমা বলেন, আমরা যোগ্যতা দেখে আগামীকাল প্যানেল ঘোষণা করব। আমরা শিক্ষার্থী বান্ধব একটি ডাকসু প্যানেল ঘোষণা করব। আজকে 18 আগস্ট আমাদের ডাকসু নির্বাচনের ফর্ম তোলার আজকে শেষ দিন ছিল। সেই জায়গা থেকে আমরা যেহেতু ঘোষণা দিয়েছিলাম যে একটি স্বতন্ত্র প্যানেল নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের যারা রিপ্রেজেন্টেটিভ তাদের মধ্য থেকে আমরা যারা আগ্রহী, ডাকসু নির্বাচনে আগ্রহী তাদেরকে নিয়ে একটি প্যানেল ঘোষণা করব। সেই জায়গা থেকে আজকে আমাদের সম্ভাব্য যারা প্রার্থী সকলকে নিয়ে আমরা এখানে এসেছিলাম এবং আজকে আমরা এখানে মনোনয়ন ফর্ম সবাই আমরা তুলি। রাজধানীর যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আসাদুল হক বাবু হত্যাকাণ্ডের মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ এই আদেশ দেন। এর আগে মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে নাসিরকে আদালতে হাজির করা হয়। গত 17 আগস্ট রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার নথি অনুযায়ী গত বছরের 5 আগস্ট যাত্রাবাড়ির পাকা রাস্তার উপর বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু। দুপুর 2:30টার দিকে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান। ঘটনার পর নিহতের বাবা জয়নাল আবেদিন গত বছরের 30 আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করা হয়। নাসির উদ্দিন সাথী এজাহারে 22 নম্বর আসামি এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি 11 নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত। রাজধানী ও আশেপাশের এলাকায় সাম্প্রতিক মাসগুলোতে মব জাস্টিসের ঘটনা কিছুটা কমলেও দেশের অন্যান্য অঞ্চলে এ ধরনের সহিংসতা এখনও অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ মূল্যায়নে দেখা যাচ্ছে, গ্রাম ও মফস্বল এলাকায় সামান্য সন্দেহ বা গুজব থেকেও জনতা বিচার নিজের হাতে তুলে নিচ্ছে, যার পরিণতি হচ্ছে মারাত্মক সহিংসতা ও প্রাণহানি। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, জনসচেতনতা কর্মসূচি এবং স্থানীয় প্রশাসনের তৎপরতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। নির্বাচনের আগে নিরাপত্তা
নিরাপত্তা জোরদারে বিভিন্ন বাহিনীতে নতুন নিয়োগ সম্পন্ন হয়েছে, যার মধ্যে পুলিশ, বিজিবি, আনসার, কারা এবং ফায়ার সার্ভিসে বড় পরিসরে জনবল যুক্ত হয়েছে। লক্ষ্য আইন শৃঙ্খলা রক্ষার সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে দ্রুত হস্তক্ষেপ নিশ্চিত করা। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর 12তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। স্ট্যাটিস্টিক্সটা দিতেছে ইলেকশনের আগেই, মানে আমাদের এই পর্যন্ত কিন্তু 15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি। মব জাস্টিসের ব্যাপারে আলোচনা হলো, মব জাস্টিসটা যত কমায় আনা যায়। একে আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে, এখনো হয়, যেমন রংপুরে একটা মব জাস্টিস হয়েছে কিছুদিন আগে। যদি ঢাকার এইসব এলাকায় কমছে, কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস দুই একটা হয়ে যাচ্ছে। এটার আমরা চেষ্টা করতেছি যতটা কমায় নিয়ে আসা যায়। আইন শৃঙ্খলা কমিটির 12তম সভা, এর আগের আমাদের সভাটা হয়েছিল তো আপনারা জানেন প্রায় 1 মাস আগে। তা আমাদের এই সভার মানে আলোচনার মেইন এটা ছিল হলো আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতি, পুলিশ সংস্কার কমিশনের ব্যাপারে কিছু আলোচনা হয়েছে, জুলাই হত্যাকাণ্ডে শহীদদের মামলার রেকর্ড সংক্রান্ত আলোচনা, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব সৃষ্টিকারীদের ব্যবস্থা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এইগুলির ব্যাপারে, দেশে অস্থিরতা সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারী শিশু নির্যাতন, ধর্ষণ এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে, মাদক অপব্যবহার, তারপরে শীর্ষ সন্ত্রাসীদের জামিন, গার্মেন্টস শিল্প কারখানা যে ইসরায়েলের বন্দরনগরী হাইফার বাজান গ্রুপের মালিকানাধীন প্রধান তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত এবং স্থাপনাটিতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার সন্ধ্যায় সংগঠিত এই হামলার পর শোধনাগারের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ 15 থেকে 20 কোটি মার্কিন ডলার সমপরিমাণ। শোধনাগারের ধ্বংসস্তূপ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। হামলায় স্থাপনার বিদ্যুৎ কেন্দ্র ও উৎপাদন ইউনিট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা স্থানীয় জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলতে পারে। হাইফা উপসাগরের ঘন বসতিপূর্ণ এলাকায় অবস্থিত এই স্থাপনাটি দীর্ঘদিন ধরেই ইসরায়েলের প্রতিপক্ষ রাষ্ট্র ও গোষ্ঠীগুলোর সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হয়ে আসছিল। ইরান ইসরায়েল বৈরিতা 4 দশকেরও বেশি সময় ধরে চলমান, যার মূল কেন্দ্র ফিলিস্তিনি ভূখণ্ড দখল ও আঞ্চলিক প্রভাব বিস্তার। সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয় ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের স্থায়ী সমাধান খুঁজতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ সোমবার স্থানীয় সময় বিকেল 5:15 হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর সন্ধ্যা 7টায় ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ নেতাদের সঙ্গে যৌথ বৈঠকে অংশ নেবেন তিনি। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ইউক্রেনের প্রতি সমর্থন ও সংহতি প্রদর্শনের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর নেতারা এই বৈঠকে যোগ দিচ্ছেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে যুদ্ধের অবসান এবং একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনা। এর আগে গত শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের আগে পর্যন্ত তিনি যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিলেও পুতিনের সঙ্গে আলোচনার পর তার অবস্থান পরিবর্তিত হয়। এখন তিনি যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ী শান্তি চুক্তির পক্ষে মত দিচ্ছেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছেন, তারা এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখছেন। মিরপুর বিজ্ঞান শহীদ সেতু স্টেডিয়ামে আজ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে জাতীয় দলের ব্যাটিং কোচ জাকের আলী অনেক ঘোষণা করেন, এবারের এশিয়া কাপে বাংলাদেশ একমাত্র লক্ষ্য রাখছে চ্যাম্পিয়ন হওয়া। প্র্যাকটিসের সময়ই দলের প্রত্যেকে দৃঢ় প্রত্যাশা নিয়ে কাজ করছে বললেন তিনি। জাকের অনেক জানালেন, ব্যক্তিগতভাবে তিনি সংখ্যাগত লক্ষ্য ঠিক করেন না, কারণ টি-20 ফরম্যাটে ব্যাটিংয়ের পরিস্থিতি অপ্রত্যাশিতভাবে বদলায়। 5-এ ব্যাটিং করলে বড় ইনিংস আর 6-7-এ নামলে দ্রুত রান করাই অগ্রাধিকার। এর চেয়ে বেশি নির্দিষ্ট রান সেট করা আমার জন্য বাস্তবসম্মত নয় মন্তব্য করেন কোচ। নেদারল্যান্ডসের বিপক্ষে শীঘ্রই টি-20 সিরিজ খেলবে টাইগার দল। দলগত মনোবল বাড়িয়েছে সাম্প্রতিক 2 সিরিজের ধারাবাহিক জয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরামও ইতিমধ্যে শতভাগ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে এশিয়া কাপে শিরোপা জিতে দেখাবে বাংলাদেশ। 26 জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপের সূচি ঘোষণা করে। এবার ফুটবলের খবর। ব্রাজিলের সিরি আ লিগে ভাস্কো দা গামার বিপক্ষে 6-0 গোলের করুণ পরাজয়ে সান্তোস এফসির অধিনায়ক নেইমার জুনিয়রের ক্যারিয়ারে যুক্ত হলো এক নতুন দুঃস্বপ্ন। রবিবার সান্তোসের উরবানো কালদেইরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধে মাত্র 1 গোল হজম করলেও দ্বিতীয়ার্ধের প্রতিপক্ষের টানা 5 গোল দলকে সম্পূর্ণভাবে ভেঙে দেয়। ম্যাচ শেষে রেফারি শেষ বাঁশি বাজতেই মাঠে বসে কান্নায় ভেঙে পড়েন নেইমার।
সতীর্থ কর্মকর্তারা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তিনি নিজেকে সামলাতে পারেননি। 33 বছর বয়সী এই ফরওয়ার্ডের পেশাদার জীবনে এটি সর্বোচ্চ ব্যবধানের হার। এর আগে 2011 সালে সান্তোসের হয়ে ক্লাব বিশ্বকাপে বার্সেলোনার বিপক্ষে এবং 2017 সালে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে 4-0 গোলের হার ছিল তার সবচেয়ে বড় পরাজয়। তবে এবারের ফলাফল সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ম্যাচের পর নেইমার প্রকাশ্যে দলের পারফরম্যান্স নিয়ে গভীর হতাশা ব্যক্ত করেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।